নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। এই বছরটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করে চলা উচিত, এই সমস্ত কিছু নিয়ে আজ আমি আলোচনা করব। কন্যা রাশির জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে শুক্র এবং শনির প্রভাব এই বছর কিন্তু মারাত্মকভাবে থাকবে। আবার মঙ্গলের বছর 639 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল এবং রাহুর অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ঘটনা বহুল হবে। এখন প্রত্যেকটা বছর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু আপস ডাউন এগুলো থাকেই, কখনো পাবো কখনো হারাবো। কিন্তু খুব ভালো মতন যদি কন্যা রাশির সাপেক্ষে এই বছরটি লক্ষ্য করা যায়, তাহলে শুক্র এবং শনির ইনফ্লুয়েন্স আপনাকে অনেক কিছু দেবে, অনেক কিছু দিতে পারে। কিন্তু মনে রাখা দরকার, সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে আপনার ছকের মধ্যে শনির প্রভাব কি ধরনের রয়েছে। কেননা যখন কোনো গ্রহ পজিটিভ ভাবে রিফ্লেক্ট করে আমাদের জীবনে, তখন তার পজিটিভ রেজাল্ট দেয়, বা আমার জীবনের, আমার কর্মের, আমার অনুভূতির, আমার দৃষ্টিভঙ্গির যে পজিটিভ প্রভাব, সেটাই কিন্তু আমার ছকের মধ্যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে পজিটিভ ভাবে উত্তরিত হয়। সুতরাং এই বছরটা কিন্তু কর্মের বছর, এই বছরটা কিন্তু আর্গুমেন্ট না করার বছর, এই বছরটা কিন্তু চুপচাপ মাথা নিচু করে কাজ করে যাওয়ার বছর। সুতরাং আপনি যদি কর্মিক হন, আপনি যদি কর্মকে ভালোবাসেন এবং আপনি যদি কর্মকে প্রাধান্য দেন আপনার জীবনে, তাহলে ডেফিনিট ভাবে তার রিফ্লেকশন ছকের মধ্যে আসবেই। আপনার শনি কিন্তু উচ্চস্থ থাকবে, আর সেই উচ্চস্থ শনি কিন্তু শুক্রের অবস্থান দ্বারা আপনাকে এই বছর প্রচুর কিছু দেবে। সোকল্ড যাকে আমরা ধনী বলি, সোকল্ড যাকে আমরা বড়লোক হওয়া বলি, সোকল্ড যাকে আমরা সিকিউর লাইফ বলি, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তখনই লক্ষ্য করা যাচ্ছে যখন তারা কোন রকমের ভাগ্য, নিয়তি, সংযোগ, তিনি যা দেবেন তাই গ্রহণ করব, কারোর উপর নির্ভর না করে কর্মকে প্রাধান্য দেবে। আর মঙ্গল রাহুর রিফ্লেকশন, আবার বলছি, পার্টিকুলার আপনার স্পেসিফিক ছকের মধ্যে মঙ্গলের অবস্থান কি সেটা জানা প্রয়োজন, রাহুর অবস্থান কি সেটা জানা প্রয়োজন। মঙ্গল এবং রাহু পজিটিভ অর্থে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু দেয় এবং আশার অতীত সফলতা প্রদান করে। কিন্তু যখন মঙ্গল এবং রাহু উভয়ই পজিটিভ ভাবে থাকে, তখন পাওয়ার খিদে আমাকে রাত্রিবেলায় ঘুমোতে দেয় না, জেতার খিদে আমাকে রাত্রিবেলায় ঘুমোতে দেয় না। হ্যাঁ, আমি যে লক্ষ্যটাকে নির্ধারণ করেছি, সেই লক্ষ্যটাকে হাসিল করার জন্য তখন কিন্তু কি হয়, মানুষ তার শেষটুকু পর্যন্ত নিংড়ে দেয়। আবার অপোজিট ভাবে যদি মঙ্গল এবং রাহুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানসিক বিভ্রান্ত যে প্রবণতা, বিভ্রান্ত হওয়ার যে প্রবণতা, বা অন্যের উপর ডিপেন্ড করার যে প্রবণতা, বা দেখা যাচ্ছে এগ্রেশন, নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যাবার জায়গা, ভুল মানুষের সংসর্গ লাভ করা, এর ফলে কিন্তু ভুল মানুষকে প্রাধান্য দেওয়া জীবনে এবং তাদের দ্বারা চালিত পরিচালিত হওয়া আমার জীবনে কিন্তু সফলতা পেতে তো দেয় না, আমি যতটুকু পেয়েছি সেটুকু কিন্তু হারিয়ে ফেলি। তাই জন্য এই অবস্থানটা কিন্তু স্পেসিফিক ভাবে তার
জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই নির্ণয় করা সম্ভব। যদি আমি প্রত্যেকটি গ্রহের অবস্থানকে পজিটিভ ধরে যদি আমি প্রেডিক্ট করি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 অনেক 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 কিছু দেবে, যেটা কিন্তু 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেটা তারা পায়নি। তখনই সেটা তারা পাবে যখন কিন্তু এই শনির এবং শুক্রের প্রভাব এবং রাহু মঙ্গলের প্রভাব তাদের ছকের মধ্যে পজিটিভ থাকবে। আর পজিটিভ না থাকলে কি হয় সেটুকুও কিন্তু আমি বললাম। আমি আবার বলছি, আমার ছক খুলে মঙ্গল, রাহু, শনি, শুক্র পজিটিভ আছে কিনা জানার প্রয়োজন নেই। আমি 24 ঘন্টার মধ্যে কতটুকু কাজ করছি, আমার সংযম কতটুকু, আমার সততা কতটুকু, আমার দৃষ্টিভঙ্গি কতটুকু, আমার এগ্রেশন কতটুকু, আমার জেতার খিদে কতটুকু, সেটাই কিন্তু রিফ্লেক্ট করে আমাদের জন্মছকে এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকে আরো বেশি। সুতরাং এই প্রবণতাগুলো যদি আপনার মধ্যে মারাত্মক থাকে, তাহলে 2025 সাল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ভরিয়ে দেবে, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি নেগেটিভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শরীর এবং স্বাস্থ্য। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খাদ্যাভ্যাস, খাদ্যের অভ্যাস এবং কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি, এটা কিন্তু এখন থেকেই কসাস এবং কনসাস হতে হবে। কেননা পেটের প্রবলেম, ত্বকের প্রবলেম, গল ব্লাডার জনিত প্রবলেম, কিডনির প্রবলেম, কোষ্ঠকাঠিন্যতার প্রবলেম, মাথার প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো কিন্তু যাদের আছে বা মনে হচ্ছে এই রোগগুলো যেন আমার শরীরে পেয়ে বসছে, সেগুলো কিন্তু ইনক্রিজ করবে, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখন 11th হাউসে মঙ্গল বক্রী হয়ে রয়েছে। বক্রীর মানেই নেগেটিভ তা নয়, এটা আমি বহুবার ধরে বলেছি। এবং কেতুর প্রভাব লগ্নে থাকার জন্য একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, শ্বশুর বাড়ি থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে কিন্তু ভীষণ সাবধান। কোনো প্রবলেম হওয়ার আগেই আমার মনে হয় ডিটাচ হয়ে যাওয়া বা কেয়ারলেস হয়ে যাওয়া বা সেরকম ভাবে কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ প্রয়োজন। শাশুড়ি এবং বৌমার, দেখা গেল শাশুড়ি কন্যা রাশি বা বৌমা কন্যা রাশি, তাহলে কিন্তু শাশুড়ি এবং বৌমার মধ্যে বন্ডিং এর চিড় ধরতে পারে। শাশুড়ি এবং বৌমার জন্য কিন্তু পরিবারের মধ্যে প্রবলেম অ্যারাইজ করতে পারে, ক্রিয়েট করতে পারে, পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে এবং সেটা কিন্তু ভয়ঙ্কর আকার নেবে। তার কারণ যেহেতু 11th কিন্তু মঙ্গল কানেক্ট করছে, সুতরাং এমন একটা সিচুয়েশন হবে, দেখা গেল মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, বা সবচেয়ে বড় কথা এমন হতে পারে যে রাজনৈতিক কোনো দলের হস্তক্ষেপ, পাড়ার দাদাদেরকে আসতে হচ্ছে, এরকম অবস্থা কিন্তু বাইরের মানুষজন ঘরে প্রবেশ করিয়ে ফেলবে তাদেরই ভুল আচরণের জন্য। আরেকটা জিনিসও কিন্তু আমি মারাত্মকভাবে যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে, কোনো মেয়ের বিবাহ হয়েছে বা কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আছে, মানে নিজের বাড়ি, বিবাহের পরে নিজের বাড়ি, আপনাদের বোঝাবার জন্য শ্বশুর বাড়ি বললাম, নিজের বাড়িতে রয়েছে, এবার দেখা যাচ্ছে তার মায়ের দ্বারা ইনসিস্ট হচ্ছে, বা কোনো মতে দেখা যাচ্ছে যারা তোমরা ছেলেরা এই শ্বশুর বাড়ির দ্বারা প্রভাবিত হতে পারো, প্ররোচিত হতে পারো। এই যে প্রভাবিত হওয়া, প্ররোচিত হওয়া, এর রিফ্লেকশন যেটা তোমার সংসারের মধ্যে, তোমার পরিবারের মধ্যে পড়বে, সেটা কিন্তু পজিটিভ অর্থে পড়বে না। এর প্রভাবটা কিন্তু পজিটিভ হবে না। তুমি মনে করবে এই প্রভাবটা হয়তো পজিটিভ, কিন্তু তা নয়। তাই শ্বশুর বাড়ির দ্বারা
অনুপ্রাণিত হওয়া, শ্বশুর বাড়ি দ্বারা প্রভাবিত হওয়া, শ্বশুর বাড়ির সাথে কানেকশন বাড়িয়ে দেওয়া বা শ্বশুর বাড়ির মানুষজনকে অতিরিক্ত ভরসা করা, বিশ্বাস করা, এই 2025-এ জাতকদের ক্ষেত্রে কিন্তু একদম সুখকর বা শুভকর নয়। তোমরা নিজেরাই বুঝতে পারবে, এখন আমি বলছি কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যারা তোমরা বৌমা, গৃহবধূ বা ঘরের বউ যারা, তারা কিন্তু মাথায় রাখবে যে শাশুড়ি মায়ের সাথে, বিশেষ করে বা শাশুড়ি মা তুল্য যারা রয়েছে বয়স্কা মহিলা, তাদের সাথে কিন্তু একটু দূরত্ব বাড়াতে হবে। মানে আমরা যত কাছাকাছি আসি তত ঠোকাঠুকি তো বেশি হয়, তাই জন্য একটু দূরত্ব বাড়াতে হবে। এই বছরটা তুমি তোমার মতন চলো, শাশুড়ি মাকে শাশুড়ি মায়ের মতন স্পেস দাও, তোমার মতন করে শাশুড়ি মাকে বা ঘরের বয়স্কা মহিলাদের চালিত পরিচালিত করো না। হ্যাঁ, একটু নিজেদেরকে সেপারেট করে নাও এক ঘরে থাকলেও, তা না হলে ঠোকাঠুকি যদি হয় তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর ঠোকাঠুকি যদি হয় তাহলে বাইরের দাদা দিদিরা, ক্লাব, পার্টি অফিস থেকে বাইরের মানুষজন ঘরে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ঠোকাঠুকি যদি হয় তাহলে মামলা মকদ্দমার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পুলিশি ঝামেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর আমি অবশ্যই জাতকদের ক্ষেত্রে বলবো, যারা তোমার কন্যা রাশির, যারা তোমরা কন্যা রাশির জাতক যারা, তাদেরকে বলবো শ্বশুর বাড়ি দ্বারা বেশি প্রভাবিত হয়েও না। শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়ির মতন থাক, সেই হিসেবেই রেসপেক্ট করো, কিন্তু তার দ্বারা চালিত পরিচালিত 2025-এ হয়েও না। যদি হও তাহলে পারিবারিক অশান্তি, এবং এই পারিবারিক অশান্তির জেরে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার জায়গা, হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা কিন্তু আমি খুব একটা ভালো লক্ষ্য করতে পারছি না। সন্তানদেরকে কিন্তু অনুশাসনের মধ্যে রাখা ভীষণ প্রয়োজন। এই যে পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়া বা পারিবারিক একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, মতান্তর হওয়া, এর পেছনে কিন্তু সন্তানদের অনেক অংশে, মানে কি বলবো, সন্তানরা কিন্তু দায়ী থাকবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল প্রীতি, বন্ধু প্রীতি, আকাশ কুসুম চিন্তা করার প্রীতি, অসময়ে প্রেম করার প্রীতি, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, প্রেম বলাটা ভুল হবে, ইনফ্যাচুয়েশন, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। এবং এই যে কিশোর কিশোরী বলা ভালো, এমনকি ছোটরাও কিন্তু একদম 12 বছর 15 বছর থেকে শুরু করে 25-30 বছর পর্যন্ত যারা এমনি শিক্ষা বা উচ্চ শিক্ষা যাই করছে, এরা না গার্জেনদের মুখে মুখে কথা বলবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে এবং মনে করবে আমি যেটা করছি সেটাই ঠিক করছি। শাসনকে তারা মনে করবে অত্যাচার, এবং পরিবারের মধ্যে গুরুজনদের অমান্য করা, এটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া তাদেরকে একদম গুলে খাবে, এবং সোশ্যাল মিডিয়ায় তারা এতটা নিমজ্জিত হয়ে যাবে যে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স, প্র্যাকটিক্যাল যে দৃষ্টিভঙ্গি, প্র্যাকটিক্যাল যে চিন্তাধারা, সেখান থেকে সরে গিয়ে তারা পুরোটাই কিন্তু আবেগপ্রবণ একটা জগতের মধ্যে প্রবেশ করবে। তার ব্যাড ইফেক্ট কিন্তু তাদের পড়াশোনার মধ্যে, তাদের চরিত্রের মধ্যে, তাদের সংকল্পের মধ্যে, তাদের এগিয়ে যাওয়ার মধ্যে এবং তাদের যে নিয়ম নীতি অনুশাসনের মধ্যে মারাত্মক রকমের ব্যাড রিফ্লেকশন কিন্তু লক্ষ্য করা যাবে। বাবার সাথে, মায়ের সাথে, গুরুজনদের সাথে সুসম্পর্ক কিন্তু 2025-এ সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না।
তাই জন্য এখান থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। হ্যাঁ, লক্ষ্য করা যাচ্ছে না বলতে মুখে মুখে কথা বলবে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু মঙ্গল এবং শুক্রের অবস্থান 11th এবং 9-6 কানেকশনের মধ্যে দিয়ে যদি আমি লক্ষ্য করি, নেগেটিভ ভাবে কিন্তু 5 নাম্বার, 9 নাম্বার এবং 11 নাম্বার ঘরকেও রিফ্লেক্ট করে 5 নাম্বার ঘর, এই 12 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে এবং 5 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। একটু বকাঝকা করলেই দেখা যাবে হাত কাটছে, একটু বকাঝকা করলেই দেখা যাচ্ছে ঘর থেকে চলে যাবার হুমকি দেখাচ্ছে, একটু বকাঝকা করলেই দেখা যাচ্ছে আত্মহত্যার হুমকি দেখাচ্ছে। এরকম একটা প্রবণতা কিন্তু স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, হ্যাঁ, সন্তানদের মধ্যে প্রকট হয়ে উঠবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য এদেরকে না ট্যাক্টফুলি হ্যান্ডেল করা প্রয়োজন। এবং এই সবকিছুর পেছনে কিন্তু দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত বন্ধুপ্রীতি, আর আরেকটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন, সোশ্যাল মিডিয়া। এখান থেকে কিভাবে তাদেরকে কন্ট্রোল করা যায়, এই চিন্তাধারাটা কিন্তু বাবা মাকে নিজেদেরকেই করতে হবে। এই বছর কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত স্ট্রং। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা হোক, সেটা সার্ভিস হোক, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিশেষ করে আমি যে অবস্থায় রয়েছি, আমার অর্থনৈতিক যে অবস্থান, সেই অর্থনৈতিক অবস্থান কিন্তু অনেক ইনক্রিজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই বছর কিন্তু ব্যয়বহুল হবে, অনেক অর্থ খরচ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা অহেতুক খরচ হবে না। এই খরচ হওয়ার পেছনে কিন্তু শারীরিক কারণ, মানে আমার চিকিৎসার জন্য এই জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, বা কারোর সিকিউর একটা লাইফের জন্য কিন্তু প্রভূত খরচা হবে। যেমন সন্তানদের দেখা যাচ্ছে, স্টুডেন্টদের দেখা যাচ্ছে ভালো মতন কোনো স্কুলে দিলাম বা উচ্চ শিক্ষার জন্য কোথাও পাঠালাম, এই সবকিছুর জন্য কিন্তু ব্যয়বহুল বছর 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা গেলেও এই বছর কিন্তু অর্থের জায়গায়, মানে আমার জীবনে কতটা অর্থের ফ্লো, সেই জায়গাটাই ইনক্রিজ করবেই করবে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর, এবং সাবঅর্ডিনেট মারাত্মকভাবে কিন্তু তাদেরকে সাপোর্ট করবে। সাবঅর্ডিনেটের জায়গা মারাত্মক সাপোর্ট করবে, কাস্টমার মারাত্মকভাবে সাপোর্ট করবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে পার্টনারশিপ বিজনেস অত্যন্ত পজিটিভ কিন্তু 2025-এ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, যেটা আমি অন্যান্য রাশি নিয়ে আলোচনা করতে গিয়েও দেখেছি, এইটার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে ভুল ইনভেস্ট বিজনেসে যেন না করা হয়, বা উল্টোপাল্টা প্রোডাক্ট নিয়ে যেন কাজ না করা হয়। প্রথমত আমি এই বছর যেমন আমি দেখতে পাচ্ছি পার্টস রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, কাঁচামাল রিলেটেড বিজনেস, বা এই যে সার রিলেটেড বিজনেস, হ্যাঁ, এইগুলো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। অনলাইন বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, এইগুলো পজিটিভ মানেই আপনি কন্যা রাশি, আপনি এইগুলো নিয়ে এই বছর কাজ করতে পারেন, বা আপনি বিজনেস করবেন বলে ঠিক করেছেন, আপনি বিজনেস শুরু করে দিলেন, তা নয়। স্পেসিফিক ভাবে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমার কোন বিজনেসটা করা উচিত, এবং আমার কোন বিজনেসটা করা উচিত, সেই বিজনেসটা 2025-এ করাটা কতটা যুক্তিগ্রাহ্য বা যুক্তিযুক্ত, সেটা কিন্তু আপনাকে চেম্বারে এসে ক্যালকুলেশন করাতে হয় একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে। সুতরাং আমি এখানে বললাম খাদ্য রিলেটেড, হ্যাঁ, তারপরে হচ্ছে পাইকারি রিলেটেড, তারপরে পার্টস রিলেটেড, হ্যাঁ, এই যারা আমাদের মেটাল রিলেটেড বিজনেস করছে, ধাতব পদার্থের বিজনেস করছে, অত্যন্ত পজিটিভ। অনলাইনে যারা যে কোনো বিজনেস করছে অত্যন্ত পজিটিভ। হোটেল ব্যবসা অত্যন্ত পজিটিভ, হ্যাঁ।
তার অর্থ এই নয় যে আপনি নতুন কোনো বিজনেস করবেন, এইগুলোর মধ্যে যে কোনো একটা বিজনেস করলেন তা নয়। আপনি কোন বিজনেসটা করবেন, কোন বিজনেস না আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আপনার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু বলা যায়। তবে এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বা যারা বিজনেসম্যান, নতুন প্রোডাক্ট, আবার বলছি, যেই প্রোডাক্ট সম্পর্কে আমি জানি সেই প্রোডাক্টটাকেই কিন্তু আমি ইনক্লুড করব আমি যে বিজনেস করছি তার মধ্যে। আমি যখন ক্যাপিটাল ইনভেস্ট করব তখন ক্যাপিটালটা কেন ইনভেস্ট করছি তার পুরো ফিচার্সটা কিন্তু আমাকে জানা প্রয়োজন। এই ক্যাপিটালটা ইনভেস্ট করছি, এর দ্বারা কিভাবে বিজনেস ত্বরান্বিত হবে। কেবল বিজনেস বড় করব বলে ক্যাপিটাল ইনভেস্ট করে দিলাম, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, বাড়ি বন্ধক দিয়ে, তা যেন না হয়। কেমন, এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এইগুলো যদি সঠিক মতন দেখে শুনে করা যায়, যেমন আমার বিহেভিয়ার, এমনিতেই মঙ্গলের বছর, বারবার ধরে এগ্রেশন একদম কমিয়ে ফেলতে হবে, কেননা মঙ্গল এমনিতেই কন্যার ঘরে, কিন্তু কন্যার দ্বারা যদি লক্ষ্য করা যায় তাহলে 11th মঙ্গল 9-6 কানেকশনের মধ্যে দিয়ে রাহুকে, বৃহস্পতিকে হিট করছে। নেগেটিভ নয়, কিন্তু তাহলে আমার ইচ্ছা শক্তিকে পজিটিভ ভাবে চালিত এবং পরিচালিত করতে হবে। আমার এগ্রেশনটাকে পজিটিভ ভাবে কিন্তু চালিত এবং পরিচালিত করতে হবে। আমি নিজে যেন পজিটিভ ভাবে চালিত এবং পরিচালিত হই। আমি যদি নিজে পজিটিভ ভাবে চালিত এবং পরিচালিত হই তাহলে ডেফিনিট ভাবে এই পজিটিভ রিফ্লেকশন আমার জীবনে আসবেই আসবে। এগুলোকে মেনটেন করে চললে ব্যবসাদারদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত পজিটিভ বছর আমি যেটা দেখতে পাচ্ছি। এবং নতুন কর্ম শুরু করার ক্ষেত্রে, মানে বিজনেস করার ক্ষেত্রেও এই বছরটা অত্যন্ত পজিটিভ বছর আমি যেটা লক্ষ্য করতে পারছি। এবং বিশেষ করে কর্মচারী, সাবঅর্ডিনেট এবং কাস্টমার দুই তরফ থেকে কিন্তু মারাত্মক হেল্পের জায়গা বা সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন পার্টনারশিপ বিজনেস যদি করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বন্ডিং পজিটিভ হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমি সার্ভিসের জায়গায় লক্ষ্য করি তাহলে কিন্তু সার্ভিসে ভুল বোঝাবুঝির জায়গা, মানে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা, একঘেয়েমি লাগা এবং কর্মক্ষেত্রে যারা কাছের মানুষ সেই কাছের মানুষের দূরে সরে যাওয়া, বা আমি ওই যে বললাম একটা শত্রু তৈরি করার প্রবণতা। আমি এমন করে মানুষের সাথে কথা বললাম, অহেতুক আমার ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফকে জুড়ে দেওয়ার একটা মারাত্মক প্রবণতা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমার ঘরে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আমি এসে দেখা গেল আমার সহকর্মীর সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট অনেক মিস্টেক করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা আমরা এখনো, আমি চাকুরিরত জাতক জাতিকার কথা বলছি, যে কর্মে দেখা যাচ্ছে আমরা এখনো স্টেবল নই, আমি একটা কাজ করছি, কর্ম হারিয়ে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যারা সিকিউর কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে বা কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। আর যারা অস্থায়ী কোনো কাজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু কাজ হারিয়ে ফেলার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সমস্ত কর্মক্ষেত্রের সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাকে দায়ী করার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি নিজেকে ঠিক মতন রিফ্লেকশন ক্রিয়েট করতে পারছি তো, আমি নিজেকে বিক্রি করতে পারছি তো। কেননা প্রফেশনালি আমরা সবাই এক একজন প্রোডাক্ট। আমি যেভাবে নিজেকে বিক্রি করতে পারবো ততটুকুই আমি মূল্য পাবো। এবং প্রফেশনালি বিহেভিয়ারটা কিন্তু সম্পূর্ণ আলাদা পার্সোনাল বিহেভিয়ারের চাইতে। কাজেই সেখানে ইমোশন কোন রকমের যেন তোমার জীবনের মধ্যে জীবনকে প্রভাবিত না করতে পারে, জীবনের মধ্যে প্রভাব বিস্তার করতে যেন না পারে। রবি এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করার জন্য কি হয়েছে, কর্মস্থানে তোমার উচ্চ পদে যারা রয়েছে তাদের সাথে কিন্তু তোমার বন্ডিং সঠিক হবে না। তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা বা তাদের নজরে তোমার কর্মদক্ষতা বা তোমাকে তারা সিকিউর বলে মনে করবে না, তোমাকে তারা সেরকম প্রাধান্য দেবে না।
এইগুলো বলার অর্থ এই কারণের জন্যই, নিজেকে যোগ্য করে তোলো, এমন করে যোগ্য করে তোলো যাতে তোমার বস, তোমার যারা ঊর্ধ্বে রয়েছে কর্মের জায়গায়, সকল যাদেরকে আমরা বস বলি, সেই বস যেন তোমার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু প্রফেশনাল ফিল্ডের কথা বলছি, এবং একদম প্রফেশনালি বিহেভিয়ার তোমাকে করতে হবে। সে তোমার বস, তোমার চাইতে কম জানুক বেশি জানুক যাই জানুক, তোমার বস, সুতরাং একদম তার কাছে স্যারেন্ডার করে দাও এবং কর্মদক্ষতাকে এমন জায়গায় নিয়ে যাও, এবং কোন রকমের এইটা করব না, বা ওই যে বললাম সো কল্ড আর্গুমেন্টে জড়িয়ে পড়বো না। একদম বসের কথা শোনো এবং নিজেকে যোগ্য করে তোলো, যাতে কোনোভাবে দূর একে তো কাজে লাগছে না, একে ছাঁটাই করে দেওয়া যেতে পারে। 10 জন থেকে 5 জনকে ছাঁটাই করা হবে, সেখানে তোমার নাম যেন না আসে। একজনকেও যদি নেয় যেন তোমাকেই রাখে। এরকম ভাবে নিজেকে যোগ্য করে তোলো যারা অস্থায়ী কাজ করছো। আর যারা স্থায়ী কাজ করছো, তোমাদের জীবনের ইনক্রিজের জন্য, প্রমোশনই বলো বা যাই বলো, তার জন্য কি করতে হয়? যদি বলো মুখোশ, যদি বলো কম্প্রোমাইজ, কিন্তু প্রফেশনাল এথিক্স এর মধ্যেও এইগুলো পড়ে। অয়েলিং তোমাকে করতেই হবে, কাজ তো জানতেই হবে এবং মুখ মিষ্টি তো রাখতেই হবে, তার সাথে কিন্তু চাটুকারিতা, অয়েলিং, হোয়াট এভার যাই বলো, কেননা দিনের শেষে তুমি সফল হলে কিনা, দিনের শেষে তোমার আমাদের মানে প্রমোশন হলো কিনা, তুমি ইনক্রিজ করলে কিনা, সেটাই কিন্তু তোমার বাড়ির লোক, তোমার বাবা মাই বলো, তোমার স্ত্রী বলো, তোমার সন্তান বলো, তোমার আত্মীয় বলো, পাড়াপড়শি বলো, তোমার কর্মক্ষেত্রের মানুষজন বলো, সেটাই দেখবে। কি করে হলে সেটা কিন্তু তখন কোনো কিছু ম্যাটার করবে না, এটা একদম সত্যি কথা। তাই সেরকম ভাবেই কিন্তু নিজের রূপ, নিজের ভুলটাকে বদলাও। কেননা যে ফুলে যার পুজো হয়, যে দেবতার পুজো হয়, কাজেই আমাকে কম্প্রোমাইজ করতেই হবে এবং কর্মক্ষেত্রের যে গোপনীয়তা বা কর্মক্ষেত্রের যে নিয়ম নীতি সবকিছুকে মেনেও চলতে হবে। কিন্তু আবার বলছি, জেতার জন্য যা করতে হয় তাই করতে হবে, সৎভাবে, সৎ মনে এবং সৎ চিন্তা দিয়ে তাই করতে হবে। কিন্তু কখনো কখনো কি হয়, আমরা বসের সাথে কম্প্রোমাইজ করতে পারি না। তিনি যেটা বলছে তোমার মনে হচ্ছে এটা ঠিক নয়, তোমার মনে হওয়ার জায়গাটাই আনবে না, তিনি বলছেন তোমাকে করতে হবে, কেননা তিনি তোমার বস যতক্ষণ তুমি কর্মক্ষেত্রে রয়েছো। আমার কথাটা শুনো, দেখবে ভালো হবে। আমি খুব ভালো মতন অ্যানালাইসিস করে দেখেছি। আমি আবার বলছি যে আমি যেটা অ্যানালাইসিস করছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রথমত কন্যা রাশির জাতক জাতিকা পশ্চিমবাংলার মধ্যে কয়েক লক্ষ রয়েছে এবং প্রত্যেকের জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান, ভাইব্রেশন, পার্সেন্টেজ প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। সুতরাং আমি যে ক্যালকুলেশনের কথা বলছি সেটা হচ্ছে সার্বিক অর্থে। তোমার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, কেননা তোমার ছক, তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেগুলো দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সার্বিক অর্থে যদি দেখা যায় তাহলে ঋণ মুক্তির বছর কিন্তু এই 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা তোমরা ঋণগ্রস্ত হয়ে পড়ছো, ঋণে জর্জরিত হয়ে গেছো, এখান থেকে ঘুরে দাঁড়াবার বছর কিন্তু 2025, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে 2025 কিন্তু দেখা যাচ্ছে কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার আছে, বা কোনো একটা জায়গায় আমার একটা জমি বিক্রি হচ্ছে না, বা আমার একটা পুরনো বাড়ি বিক্রি হচ্ছে না, কোনো গিট যদি থাকে তাহলে সেই গিট খুলে যাওয়ার ব্যাপার, উন্মোচন হওয়ার ব্যাপার, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আগেই বললাম সার্বিক অর্থে 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ শুভ আমি লক্ষ্য করতে পারছি। তুমি যদি চাও, আমি বারবার ধরে বলেছি যে আমার কাছে মাস গেলে 40,000, 50,000, 60,000 টাকা আসছে, বা হঠাৎ করে কোনো কিছু থেকে আমি দেখা গেল কয়েক লক্ষ টাকা পেয়ে গেলাম আমার পিতৃ সম্পত্তি থেকেই, বা আমার একটা জমি বিক্রি হচ্ছিল না সেখান থেকেই। এবার এই যে
এককালীন অনেক অর্থ প্রাপ্তি, কেননা মানি ফ্লো কিন্তু এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। সেটাকে কিভাবে ইউজ করছো, মিসইউজ করে ফেলছো না তো? কেননা আমার দেখা যাচ্ছে দেনা রয়েছে অনেক টাকা, টাকা পেয়ে দেখা গেল আমি তা দিয়ে একটা গাড়ি কিনে ফেললাম, বা সেইটা দিয়ে দেখা যাচ্ছে আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে ফেললাম, কিন্তু আমার যে ঋণ রয়েছে সেই ঋণ থেকে আমি বেরিয়ে এলাম না। কাজে আমার সিদ্ধান্তটা সঠিক মতন নিচ্ছি কিনা তার উপর নির্ভর করবে কিন্তু সিকিউর লাইফ, তোমার শান্তি। এবং সেরকম ভাবে তুমি যদি চলতে পারো তাহলে প্রাপ্তির বছর এবং ঋণ মুক্তির বছর কিন্তু 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ডেফিনিট ভাবে বলা যায়। এইবার মনে করুন যে আপনি ঠিক করেছেন, আপনি কাজ করেন, বিজনেস করেন বা আপনি সার্ভিস করেন, হোয়াট এভার, যা কিছু করুন, যে আমি একটা ফ্ল্যাট ক্রয় করব বা আমি একটা বাড়ি কিনবো বা লাক্সারিয়াস কোনো আইটেম কিনবেন, কোনো একটা গাড়ি কিনবো। এই যে চিন্তা ভাবনা আপনি করেছেন 2025-এ, এই চিন্তা ভাবনা অনুযায়ী যদি আপনি কাজ করেন, চিন্তা ভাবনা অনুযায়ী যদি আপনার প্ল্যানিংটা করেন, তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন পূরণ এই 2025-এ ডেফিনিট ভাবে হবে। আপনি যদি বাড়ি করেন তাহলে ভিত পূজা সেটা কখনো মার্চ মাস, এপ্রিল মাস, জুন মাস, নভেম্বর মাসে কখনো যেন না হয়। আপনি একটা নতুন ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি তৈরি করেছেন, মনে রাখবেন কখনোই কিন্তু ফেব্রুয়ারি মাস, জুন মাস, নভেম্বর মাসে গৃহ প্রবেশ যেন কখনো না হয়। এবং যখন আপনি বাড়ি, ফ্ল্যাট এই রিলেটেড কোনো কাজ করবেন, সেটা কখনো 7 তারিখ, 13 তারিখ এবং 23 তারিখ যেন কদাপি না হয়। আর আপনি যদি গাড়ি কেনেন তাহলে মনে রাখবেন নীল এবং অ্যাশ কালারের কখনো কিন্তু যেন আপনি গাড়ি কিনবেন না। এই কালারগুলো এই বছর গাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নয়। বা লাক্সারিয়াস কোনো আইটেম যদি কেনেন তার কালার যেন এই কালারগুলো না হয়। দু 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের জায়গায় অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেরকম দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ভ্রমণে বাধা বা ওয়েস্ট অফ মানির জায়গা, আমি অনেক অর্থ খরচ করে ঘুরতে গেলাম কিন্তু তার ফিডব্যাক সেরকম কিছু হলো না, মেন্টাল পিস বা আমার সেই অভিজ্ঞতা বা ভালো লাগার জায়গাটা সৃষ্টি হলো না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঘুরতে যদি যান তাহলে এপ্রিল মাসে, জুলাই মাসে, সেপ্টেম্বর মাসে এবং নভেম্বর মাসে না যাওয়াই ভালো। যদিও নভেম্বর মাসটা আফটার পূজা ভ্যাকেশন, সেই সময় অনেকেই ঘুরতে যায়, কিন্তু এই মাসগুলোতে ঘুরতে না যাওয়াই ভালো। আপনি ঘুরতে গেলে যে আপনার অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, ভয়ঙ্কর কিছু হবে তা নয়, কিন্তু এই ঘোরাটা কিসের জন্য? মানুষের আনন্দের জন্য, তৃপ্তির জন্য। এখানে কিন্তু সেরকম আনন্দ তৃপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, বিশেষ করে এই মাসগুলোতে। এবং তখন মনে হবে বেকার বেকার এতগুলো অর্থ খরচ করে গেলাম, আলটিমেট সেরকম ভালো লাগলো না, বা ঘুরতে গিয়ে ক্যাওস সৃষ্টি হয়ে যাওয়া, বা দেখবেন ঘুরতে বাধা প্রাপ্তি হওয়া, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ বছর নয়, একদমই নেগেটিভ। কিন্তু যেই মাসগুলো বললাম, এই মাসগুলোতে কখনোই কিন্তু ঘুরতে যাবেন না, কেননা অর্থটা বেকার বেকার খরচ করবেন, মানসিক শান্তি, আনন্দ, পরিতৃপ্তি কোনোটাই কিন্তু পাবেন না। আপনারা মিলিয়ে দেখতে পারেন। দু 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে তৃতীয়াতে কিন্তু বুধ
রিফ্লেকশন ক্রিয়েট করছে, এবং সেটা কিন্তু 11 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 1 নম্বর ঘরকে প্রভাবিত করছে। তাই জন্য কিন্তু কন্ট্যাক্টের জায়গা বা বন্ধুর জায়গা খুব পজিটিভ, কিন্তু এই বছর বন্ধুদের দ্বারা সাপোর্টিভ জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ভালো কোনো কানেকশন ক্রিয়েট হওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কন্যার দ্বারা যদি বুধকে খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সেটা কিন্তু 2 নম্বর, 5 নম্বর, 11 নম্বর ঘর দ্বারা 12 নম্বর ঘরকে নেগেটিভ ভাবে প্রভাবিত করছে। সুতরাং যে সমস্ত বন্ধুদেরকে আমরা না দেখে, না বুঝে, না চিনে বন্ধুত্ব করছি, যেমন ফেসবুক থেকে হতে পারে, হোয়াটসঅ্যাপ থেকে হতে পারে, আরো নানান কিছু আছে, আমার সেরকম আইডিয়া নেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে। এই যে সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব ক্রিয়েট হওয়া, এটা কিন্তু মারাত্মক হানিকর। কিন্তু দেখা গেল আমি ঘুরতে গেলাম, ওয়েস্ট অফ মানি হয়ে গেল, কিন্তু একটা খুব ভালো বন্ধু পেলাম। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, কর্মক্ষেত্রে যে ট্যুর, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে প্রভাবিত হবে। আমি কিন্তু ঘুরতে যাওয়ার কথা বলেছি। দেখা গেল আমি কর্মক্ষেত্রে কোনো ট্যুরে যাচ্ছি, ট্রেনে বা প্লেনে, কারোর সাথে খুব প্রভাবিত বা প্রভাবশালী কোনো মানুষের সাথে আমার পরিচয় হয়ে গেল, এটাও কিন্তু হতে পারে। এটা কেবলমাত্র কর্মের ক্ষেত্রে বলে বলছি না, ব্যক্তিগত ফিলিংস এর জায়গাও দেখা গেল অপোজিট সেক্সের সাথে খুব ভালো মতন বন্ধুত্ব হলো, পরবর্তীকালে সেটা প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হলো। মধ্য কথা এই যে মানুষের সাথে যে কানেক্ট, বন্ধু পাওয়া, খুব ভালো বন্ধু পাওয়া, এবং এই বছরটা বন্ধুদের দ্বারা, যারা আমার বন্ধু, যারা সত্যি সত্যি আমার বন্ধু, ওই ফেসবুকে চিনি না জানি না একটা বন্ধুত্ব করলাম সেই বন্ধু নয়, যারা সত্যি সত্যি আমার বন্ধু, তাদের দ্বারা অনেক সাপোর্ট পাওয়ার জায়গা কিন্তু 2025 লক্ষ্য করা যাচ্ছে। মানে দুঃসময় সুসময় সবসময় কিন্তু তাদেরকে পাশে পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেক ভালো কানেকশন ক্রিয়েট হচ্ছে 3 নম্বর ঘরে বুধ থাকার জন্য। যেমন বললাম যে আমি কোনো ট্যুরে যাচ্ছি, দেখা যাচ্ছে সেই ট্যুরে কোনো রকমের আনন্দ কোনো কিছুই পেলাম না, কিন্তু সেখানে এমন একজনের সাথে পরিচয় হলো যেটা পরবর্তীকালে একটা গভীর এবং সুসম্পর্কের পরিণতি পেল সেই সম্পর্কটা। এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুর জায়গা অত্যন্ত পজিটিভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল। এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 11th হাউস এবং 9th হাউসে কিন্তু বক্রী মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকার জন্য আমি ভালো বন্ধু পাবো বা বন্ধু পেলাম, এই জায়গাটাও যেমন রয়েছে, সেরকম এমন অনেক অযোগ্য বা নির্বোধ বা বন্ধু নয়, বা দেখা যাচ্ছে এরা আমার বন্ধুও নয়, শত্রুও নয়, অহেতুক একটা সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছি, তাকে বিশ্বাস করতে শুরু করছি, সে যোগ্য নয় তাকে যোগ্য মনে করছি। মানুষ চেনার ক্ষেত্রে মারাত্মক প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এই বছরটা। হ্যাঁ, এই বৃহস্পতি এবং মঙ্গল 9 এবং 11 নম্বর ঘরে বক্রীর অবস্থা, বক্রী মানে নেগেটিভ তা বলছি না, কিন্তু এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে, মানুষ চেনার ক্ষেত্রে নেগেটিভ প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে, বা অযোগ্য মানুষের হাতে আমি আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে তুলে দিচ্ছি, এটাও কিন্তু মনে হতে পারে। মঙ্গল এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স, বক্রীর দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স বলছি না, কিন্তু 11 এবং 9 নাম্বার ঘর দ্বারা কেতু রিফ্লেকশনে যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলকে নেগেটিভ করে দিচ্ছে, সেই অর্থে কিন্তু বক্রীর নেগেটিভ ফল দেওয়ার জন্য আমি আবার একটুখানি টানি, যেটা আমি বলতে মানে অ্যালুপ করে চলে এসেছিলাম, কলিগসরা কিন্তু একদম পজিটিভ হবে না, সাপোর্টিভ হবে না। হ্যাঁ, বসের সাথে সুসম্পর্ক থাকবে না এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য।
আর সবচেয়ে বড় কথা, বক্রী মঙ্গল এবং বৃহস্পতি 11th 9th কানেকশন কি হবে? খারাপ মানুষকে ভালো বলে মনে হবে, ভালো মানুষকে খারাপ বলে মনে হবে। আমার দৃষ্টিভঙ্গিটা সদর্থক না হতে পারে। মানুষ চেনার ক্ষমতাটা, কোন মানুষটা আমার কাজে লাগবে, কোন মানুষটা আমার জীবনটাকে সঠিকভাবে প্রভাবিত করবে, সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। হাতরে হাতরে এ হয়তো ভালো, আমি একটা অ্যাজামশন করে নিলাম। এই যে একটা কল্পনা প্রসূত বা কল্পনার দ্বারা একটা মানুষকে, বা উপরচটক দ্বারা একটা মানুষকে, ভালো খারাপ, সৎ অনেস্ট ডিসঅনেস্ট, এইগুলোকে আমি আগে থেকে চিন্তা করে তার কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম। এই প্রবণতাটা মারাত্মক ভাবে কিন্তু এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছো, এই বছর কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর, অত্যন্ত পজিটিভ বছর আমি লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যারা যারা তোমরা একটা কাজ করছো, ছেড়ে দিয়ে অন্য আর একটা কাজ করবে, প্রবলেম ক্রিয়েট হবেই। যারা তোমরা একটা জায়গায় কাজ করছো, ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাবে, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু আমি একটা কাজ করছি, বেটার কোনো কাজ পেলাম, এই কাজটা ছেড়ে দিয়ে অন্য আর একটা কাজে জয়েন করলাম, সেই জায়গায় কিন্তু মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি কিন্তু খুব ভালো মতন অ্যানালাইসিস করে দেখেছি, যদিও বারবার ধরে বলছি যে পার্সোনাল যে হরোস্কোপ, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, জন্মছক দেখা খুব প্রয়োজন। সেইটা দেখলে একদম নিখুঁত ভাবে বলে দেওয়া যায়, কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকারা যারা তোমরা কাজ পাওয়ার জন্য পরিশ্রম করছো বা চাকরির পরীক্ষা দেবে বলে ঠিক করেছো এই বছর, ডেফিনিট ভাবে কিন্তু অত্যন্ত পজিটিভ বছর। সুতরাং এই বছরটাকে কাজে লাগাও, তোমাদের ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে ইনক্রিজ করো এবং একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। এবং আবার বলছি, যেই সফলতাটা চাইছো তার উপযুক্ত কিন্তু তোমাদের হতে হবে। সেরকম ভাবে যদি তোমরা লড়াই করো, সংঘর্ষ করো, এবং অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? একদম পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। এই টেন্ডেন্সি তোমাদের মধ্যে যদি থাকে, তাহলে 2025 সালে তোমরা নতুন কর্ম পাবেই পাবে, পাবেই পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। সাত নাম্বার ঘরটা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 7 নাম্বার ঘরে যে গ্রহটি বসে রয়েছে বক্রী, 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে যারা তোমরা বিজনেস করবে, বিজনেস প্রোডাক্টটা যেন সঠিক মতন হয়, কেননা বিজনেস প্রোডাক্ট নিয়ে অনেক কমপ্লেইন কিন্তু আসতে পারে, বিজনেস প্রোডাক্ট নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু আসতে পারে। আর আরেকটা জিনিস, তোমার দোষেই কিন্তু, যেহেতু 2 নম্বর, 5 নম্বর, 11 নম্বর ঘরকেও হিট করছে, তাই জন্য তোমার দোষেই দেখা যাবে 2025 সালে বিজনেস আমি খুব ভালো করছি, বা এই যে মানি ফ্লোটা ভালো হচ্ছে, কিন্তু কাস্টমার দীর্ঘমেয়াদী হচ্ছে না। সুতরাং এটা কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে, কাস্টমার যেন দীর্ঘমেয়াদী হয়, এবং কাস্টমার যে বিশ্বাসের সাথে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা ক্রয় করে নিয়ে যাচ্ছে, সেই প্রোডাক্টটা সম্পর্কে কোনো রকমের কোনো কমপ্লেন যেন তার না থাকে। সেরকম ভাবেই কিন্তু যাচাই, সমস্ত কিছুকে যাচাই করে নিয়ে তবেই কিন্তু সেটা মার্কেটে ছেড়ো। এই দুটো জায়গায় প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এই কথাটা বললাম এই কারণের জন্যই, 7 নাম্বার ঘরের এই রিফ্লেকশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক, তোমরা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, 2025 নতুন কোন সম্পর্কে লিপ্ত হচ্ছ, বা তোমরা যারা পূর্বে
প্রেমজ সম্পর্কে লিপ্ত 2025-এ কিন্তু কমিটমেন্ট ফেলিওর হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 2025-এ কিন্তু এই যে তুমি এবং আমি মিলে আমরা ভালোবাসার জায়গায় হিপোক্রেসি মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, যেহেতু 9 এবং 11 নম্বর ঘরের বক্রী মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান 7 নম্বর ঘর দ্বারাও ড্যামেজ হয়ে যাচ্ছে। শারীরিক সম্পর্ক যেন প্রেমের ক্ষেত্রে না আসে, যেটা আফটার ম্যারেজ হওয়া উচিত, বিফোর ম্যারেজ যেন কখনো না হয়ে যায়। 2025 সাল প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম ফ্রুটফুল রেজাল্ট দেবে না। আমি আজকের দিনে দায়িত্ব নিয়ে বলে দিতে পারি, যদি 10,000 প্রেম করে 10,000 জন বিবাহ করে, 1,000 জন হয়তো স্টেবল হলো, বাদ বাকিরা কি হবে? প্রেমের পরে দেখা গেল 1 বছর যেতে যেতেই সন্তান উৎপাদন হয়ে গেল, কিন্তু তারপর দেখা যাবে ওই আমাদের কি বলে 498 কেস, হ্যাঁ, মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, সন্তান নিয়ে তখন কোনটা সন্তান কার মানে দখলে যাবে সেই নিয়ে তখন লড়াই চলবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই আমার যেটা মনে হয়, প্রেমজ বিবাহের ক্ষেত্রে 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। আমি আবার বলছি, আমি এই টোটাল প্রেডিকশনটা করছি কিন্তু কোনো স্পেসিফিক হরোস্কোপ দেখে তো করছি না, বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাও ক্রিয়েট করেও করছি না। তাই সার্বিক মতে কিন্তু এই সমস্ত প্রেডিকশন আমার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ 2025-এ আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বিবাহ করলাম, বিবাহের পর 2025টা খুব দারুণ গেল, কেননা বারবার ধরে বলছি মঙ্গল এবং শুক্র এবং বৃহস্পতির অবস্থান 9 নম্বর এবং 11 নম্বর ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের বক্রীর অবস্থান, 7 নম্বর ঘর ড্যামেজ হয়ে থাকার জায়গা। কি হবে? যতক্ষণ শরীরের স্বাদ, যতক্ষণ যৌন, ততক্ষণ খুব ভালো লাগলো। কি সুমন্ত বাবু আপনি বললেন যে প্রেমজ বিবাহ খারাপ হবে, কিন্তু এই বছরটা তো দারুণ গেল, প্রেমজ বিবাহ করে নানান জায়গায় হানিমুনে গেলাম, দারুণ হলো, তারপরেও দেখা গেল সন্তান উৎপাদন হলো, কিন্তু এটা কখনো দীর্ঘমেয়াদী সম্পর্কের রূপ নেবে না, এটাও কিন্তু পরিষ্কার বলা যায়। কিন্তু দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর শুধুমাত্র এপ্রিল মাস, অগস্ট মাস এবং নভেম্বর মাসটাকে এড়িয়ে চলতে হবে। আর মীন রাশি বা মীন লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, মেষ রাশি বা মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাথে যেন বিয়ে না হয় কন্যা রাশিতে জাতক জাতিকাদের 2025-এ। কেমন? আর অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আছে, পি দিয়ে, এল দিয়ে, ডি দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদের সাথে কখনো যেন সম্পর্ক স্থাপন না করা হয়। যখন পাত্র বা পাত্রী ফাইন্ড আউট করা হবে, উত্তর দিক থেকে কখনো যেন ফাইন্ড আউট না করা হয়। এইগুলোকে মেনে যদি চলা যায়, তাহলে 2025 দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক বছর। যদি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের গুপ্ত শত্রু থাকে, সুতরাং একদম গুপ্ত শত্রু বা শত্রুবিহীন কোনো মানুষই হয় না। কিন্তু 2025-এ গুপ্ত শত্রু সেরকম বড় কোনো ক্ষতি করতে পারবে না। তবুও আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, পি দিয়ে, এল দিয়ে, সি দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, ডি দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আমি নিজে যদি ঠিক থাকি, আমি নিজে যদি কোনো ট্র্যাকে পা না দিই, তাহলে নেগেটিভ সেরকম ভাবে আমি লক্ষ্য করতে পারছি না। অন্যের গুপ্ত শত্রুতায় আমার বিনাশ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কদাপি লক্ষ্য করা যাচ্ছে না এই বছরটা।
যদি কখনো আমি নিজেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, ভুল মানুষকে বন্ধু বলে মনে করি, শত্রুকে বন্ধু বলে মনে করি, বা আমার ব্যক্তিগত যে কাহিনী রয়েছে, কথন রয়েছে, সেগুলোকে যদি আমি শত্রুদের সামনে বা বাইরে প্রকাশ্যে নিয়ে চলে আসি, সেগুলো আমার মিস্টেক। তাছাড়া কিন্তু আমি গুপ্ত শত্রুতার দ্বারা সেরকম মারাত্মক হানিকর কোনো কিছুই আমি লক্ষ্য করতে পারছি না। তবে যারা প্রমোটারি করো বা যারা গৃহ নির্মাণ রিলেটেড কাজ করো, ভূমি রিলেটেড কাজ করো, তাদেরকে বলবো যে গুপ্ত শত্রুতার জায়গা সেরকম না থাকলেও দেখা গেল আগে থেকে কোনো শত্রু যদি থাকে তাহলে কিন্তু সে তোমার ক্ষতি করতে পারে। আমি যে অক্ষরগুলো বললাম সেই অক্ষর দিয়ে যাদের নাম হবে কেবল তাদের, অর্থাৎ এই অক্ষর দিয়ে সবাই যে তোমার সাথে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে তা নয়, কিন্তু গুপ্ত শত্রুতার যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা এই অক্ষর দিয়ে হবে। হ্যাঁ, যদি আগে থেকেই কোনো শত্রু তোমার তৈরি হয়ে থাকে, 2025-এ তোমার ভুলে যদি কোনো শত্রু তৈরি হয় সেটা অ্যানাদার থিংস। তাছাড়া কিন্তু নতুন ভাবে এমন কোনো শত্রু তৈরি হবে না যে তোমার মারাত্মক ক্ষতি করে ফেলবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবুও যে অক্ষর দিয়ে আমি অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। কিন্তু গুপ্ত শত্রুতা বা শত্রুতাকে জয় করার বছর আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা লক্ষ্য করতে পারছি। সার্বিকভাবে মনে রাখা দরকার 3 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা নেগেটিভ। যেমন সবুজ রং, গোলাপি রং এবং ঘিয়ে কালার বলাটা ভালো হবে, ঘিয়ে কালার, ধূসর কালার, এই কালারগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ। যদিও এই কালারগুলো অত্যন্ত নেগেটিভ বা ভাইব্রেশন নেগেটিভ হবে ততটাও কিন্তু নয়। কেমন এই দিকটা কিন্তু মোটামুটি ভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রং কালার এইগুলো খুব একটা এড়িয়ে না চললেও চলবে, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন সব দিক দিয়েই লক্ষ্য করা যাচ্ছে। শুধু তুমি কতটা পজিটিভ ভাবে সেটাকে গ্রহণ করতে পারছো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, সার্বিক দিক দিয়ে যদি দেখা যায় তাহলে 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশিকে অনেকে কান্না রাশি বলে, কান্না রাশির কোনো জায়গা নেই। অ্যাচিভ করার বছর, পাওয়ার বছর, জয় করার বছর। শুধু তুমি সেই জয় করার জন্য নিজেকে তৈরি করেছো তো, তৈরি করছো তো, তুমি প্রস্তুত তো। তুমি যদি তৈরি হও, তুমি যদি প্রস্তুত থাকো, তোমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন যদি সেই লেভেলে থাকে, তাহলে 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক 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 কিছু নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। ছোটখাটো প্রতিবন্ধকতা জীবনের পথ চলা সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধুর, এটা তো হবেই, কিন্তু সেইগুলোকে ওভারকাম করে ডেফিনেট ভাবে কিন্তু তোমরা জয়ী হতে পারবে। তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে আশা বা তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ ডেফিনিট ভাবে হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।